গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোরির লেখা আঙ্কেল টমস কেবিন, আজ ৭ম পর্ব। আস্তাবলের উপর টমের ঘরখানা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলামেলা। আসবাব বলতে কেবল একটা শয্যা, একখানা চেয়ার আর টেবিল। ধবধবে সাদা টেবিলের উপর সযত্নে সাজানো রয়েছে তার জীর্ণ বাইবেলখানা আর সামান্য কয়েকটা টুকিটাকি জিনিস। টম তখন চেয়ারে বসে টেবিলের উপর স্লেট রেখে গভীর মনোযোগের সঙ্গে কি যেন লিখছে। আসলে বেচারির মন তখন বাড়ির জন্যে খুবই কাতর হয়ে উঠেছিল, তাই ইভার কাছ থেকে একখানা কাগজ চেয়ে নিয়ে সে চিঠি লেখার চেষ্টা করছিল। ভেবেছিল প্রথমেই চিঠির খসড়াটা স্লেটের উপর করে নেবে, কিন্তু খসড়াটা কিছুতেই তার মনোপুত হচ্ছিল না। কেননা দীর্ঘ অনভ্যাসের ফলে মাস্টার জর্জের কাছ থেকে শেখা অক্ষরের অনেকগুলোই সে ভুলে গিয়েছিল। যেগুলো মনে আছে তার সাহায্যে চিঠিটা কিভাবে লেখা সম্ভব সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এমন সময় ইভা চুপি চুপি এসে পেছন থেকে টমের কাঁধের ওপর উকি মারল। পরক্ষণেই কিছুটা অবাক হয়ে, কিছুটা মজা পাওয়ার ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠল। আঙ্কেল টম, এটা তুমি কি করছো? প্রথমে টম চমকে উঠেছিল, কিন্তু ছোট্ট পাখির মতো মিষ্টি ইভাকে দেখে সে খুশি হয়েছিল তার চাইতেও বেশি। বাড়িতে আমার স্ত্রী আর ছেলেমেয়েদের কাছে একটা চিঠি লেখার চেষ্টা করছি ইভা, কিন্তু পারবো বলে মনে হচ্ছে না। কেন? অক্ষরগুলো একদম ভুলে গেছি, এখন আর কিছুতেই মনে করতে পারছি না। আমার মনে হয় আমি তোমাকে কিছুটা সাহায্য করতে পারবো। তারপর দুজনে গভীর আগ্রহে টেবিলের উপর একেবারে ঝুঁকে পড়ে প্রায় একই অনভিজ্ঞতায় চিঠিখানা লিখতে শুরু করল। প্রতিটা শব্দ বহু আলোচনা ও শলা পরামর্শের পর লেখাটা মোটামুটি একটা চিঠির আকার ধারণ করল। লেখাটার দিকে তাকিয়ে ইভা বলল, তুমি যাই বলো আঙ্কেল টম, চিঠিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমার স্ত্রী আর ছেলেমেয়েরা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তবে এটা সত্যি দুঃখের কথা যে ওদের কাছ থেকে তোমাকে চলে আসতে হয়েছে। আমি বাবাকে বলবো উনি যেন কিছুদিনের জন্য তোমাকে তোমার বাড়িতে যেতে দেন। আমার আগের গিন্নিমা বলেছিলেন যে টাকা সংগ্রহ করতে পারলেই পাঠাবেন। আমি বিশ্বাস করি উনি নিশ্চয়ই তা করবেন। মাস্টার জর্জ বলেছিল আমাকে নিতে আসবে। স্মৃতিচিহ্নস্বরূপ সেই ডলারটা আমাকে উপহার দিয়েছিল। জামার মধ্য থেকে লকেটটা বার করে টম ইভাকে দেখালো। ও নিশ্চয়ই তোমাকে নিতে আসবে, আর কেউ যদি তোমাকে নিতে আসে আমি সত্যি খুব খুশি হব আঙ্কেল টম। আসলে কি জানো, আমি চিঠিতে তোমার আন্ট ক্লোকে জানাতে চাই যে আমি বেশ ভালো জায়গাতেই আছি। বেচারি আমার জন্য সত্যি খুব ভাবছে। টম, দরজার বাইরে হঠাৎ অগাস্টিন সেন্ট ক্লেয়ারের গলা শোনা গেল। একটু পর অগাস্টিন ভেতরে ঢুকে টেবিলের দিকে এগিয়ে গেলেন। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হচ্ছে? আঙ্কেল টমের চিঠি, আমি ওকে লিখতে সাহায্য করেছি। তুমি বলো চিঠিটা ভালো হয়নি? দ্রুত একবার চোখ বুলিয়ে নিয়ে অগাস্টিন মুচকি হাসলেন। আমি তোমাদের কাউকেই ঠিক নিরুৎসাহিত করতে চাই না, তবে আমার মনে হয় কি টম, চিঠিটা আমি লিখে দিলে হয়তো আরেকটু ভালো হবে। তুমি যদি চাও তো বেরিয়ে ফিরে আসার পর তোমার চিঠিটা আমি লিখে দিতে পারি। ইভা বলল, আঙ্কেল টমের চিঠিটা সত্যি খুব দরকার বাবা। ওর আগের মনিবের স্ত্রী বলেছিলেন যে ওকে আবার কিনে নেবার জন্য টাকা পাঠাবেন। সেন্ট ক্লেয়ার জানতেন যে অনেক সহৃদয় মনিব কৃতদাস দাসীদের বিক্রি করার সময় এই ধরনের সান্ত্বনা দিয়ে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনোদিনই ওদের সেই আশা পূরণ করেন না। উনি অবশ্য ইভার কথায় কোনো মন্তব্য করলেন না, শুধু টমকে তার ঘোড়াটা সাজিয়ে বার করার আদেশ দিলেন। তারপর বেরিয়ে ফিরে এসে তিনি সেদিনই সন্ধ্যায় টমের চিঠিটা লিখে দিলেন এবং চিঠিটা যথারীতি ডাকবাক্সে ফেলেও দেওয়া হলো। সেদিন সকালবেলা মিস ওফেলিয়া ঘরের কাজে খুবই ব্যস্ত ছিলেন।
অগাস্টিন সেন্ট ক্লেয়ার হঠাৎ ওকে বৈঠকখানায় ডাকলেন। ওফেলিয়া, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কিছু বুঝতে না পারার ভঙ্গিতে ওফেলিয়া বললেন, কি ব্যাপার? দেখো তোমার জন্য কি এনেছি। 9-10 বছরের একটা কৃষ্ণাঙ্গ মেয়েকে দেখিয়ে অগাস্টিন বললেন। মেয়েটা খুবই কালো, এত কালো যে আপাত দৃষ্টিতে আফ্রিকান বলেই ভুল হয়। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত, গলায় পুঁতির মালা, কুচকুচে কালো কোঁকড়ানো চুলগুলো বিনুনি বাঁধা, অসম্ভব উজ্জ্বল চঞ্চল চোখ দুটো বিস্ময়ে ঘরের চারদিকে ঘুরছে। ওফেলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওকে আবার এখানে কেন নিয়ে এলে? ওর নাম টপসি, খুব ভালো নাচতে আর গাইতে পারে। তুমি নিজে যেমনটা চাও তেমনিভাবে শিখিয়ে নিতে পারবে, এই জন্যই একে নিয়ে এসেছি। ওফেলিয়া বিস্ময় একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। সেই মুহূর্তে কি বলবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। বোনের অবাক হবার ভঙ্গি দেখে অগাস্টিন খুব মজা পেলেন। মুচকি হেসে মেয়েটিকে বললেন, টপসি, ইনি এখন থেকে তোমার নতুন মনিব, এর হাতেই দিচ্ছি তোমাকে, দেখো দুষ্টুমি যেন না করো। চোখের মণিতে ঝিলিক তুলে টপসি বলল, ঠিক আছে, এর কথা শুনবে আর খুব ভালো হয়ে থাকবে, বুঝতে পারছো? হ্যাঁ। কিন্তু অগাস্টিন, এতক্ষণ পর ওফেলিয়া যেন ভাষা খুঁজে পেলেন। এসবের কি দরকার ছিল? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার সারা বাড়ি এমনিতেই ওদের ভিড়ে একেবারে ঠাসা, এদের সামলাতে সামলাতে আমার জান বেরিয়ে যাচ্ছে। তারপর ওকে আবার তুমি কোন দুঃখে এনে জোটালে শুনি? ওই যে তোমাকে বললাম নিজের মতো করে শিখিয়ে পড়ে নেবে বলে। ওফেলিয়া রীতিমতো চটে উঠলেন। আমার একটু সময় নিয়ে এসব করার। তুমি সত্যি বিশ্বাস করো ওফেলিয়া? ওফেলিয়ার হাত দুটো ধরে ওর রাগ ভাঙানোর ভঙ্গিতে অগাস্টিন বললেন, আমি কিন্তু তোমার কথা ভেবেই টপসিকে নিয়ে এসেছি। না না, আমি স্পষ্টই বলছি, আমার আর কাউকে চাই না। আচ্ছা ঠিক আছে। ওফেলিয়াকে একপাশে টেনে এনে অগাস্টিন চাপা স্বরে বললেন, রেস্তোরাঁর মালিক মাতাল অবস্থায় ওকে বেধড়ক মারধর করত। আমি প্রায়ই ওর আর্তচিৎকার শুনতে পেতাম। ওর সপ্রতিভ ভঙ্গির জন্যই ওকে আমার বেশ ভালো লাগত। তাই ভাবলাম কিনে এনে যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে ওকে হয়তো বাঁচানো সম্ভব হবে। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস তুমি চেষ্টা করলে ওকে নিশ্চয়ই তোমার মতো করে গড়ে তুলতে পারবে। মেয়েটা অসম্ভব নোংরা, আর পরনে তো প্রায় জামা কাপড় নেই বললেই চলে। ওটা কোনো ব্যাপারই নয় ওফেলিয়া। অগাস্টিনের কণ্ঠস্বর শুনে বোঝা গেল বোনকে রাজি করাতে পেরে তিনি খুশি হয়েছেন। স্নানঘরে গিয়ে কয়েকটা পরিষ্কার পোশাক দিলেই সব ঠিক হয়ে যাবে। টপসিকে নিয়ে ওফেলিয়া অন্দরমহলে চলে গেলেন। উনি খুব ভালো করে জানতেন নতুন এই মেয়েটিকে পুরনো দাসীরা খুব একটা ভালো চোখে দেখবে না। তাই নিজে দাঁড়িয়ে থেকে টপসিকে পরিষ্কার করে স্নান করানো ও পোশাকের ব্যাপারটা দেখাশোনা করলেন। তারপর ওকে নিজের ঘরে নিয়ে এলেন। তোমার বয়স কত টপসি? জানি না মিসি। টপসির সাদা দাঁতগুলো ঝিকমিক করে উঠল। কত বয়স তুমি জানো না? কেউ তোমাকে বলেনি? না মিসি। তোমার মা কে? আমার মা ছিল না মিসি। তার মানে তুমি কোথায় জন্মেছ? আমি জন্মাইনি। না হেসে মিস ওফেলিয়া আরও গম্ভীর হয়ে গেলেন। আর কখনো এভাবে আমার কথার জবাব দেবে না। আমি তোমার সঙ্গে কোনো খেলা করছি না। বলো কোথায় জন্মেছ, আর তোমার বাবা মা কে? আমি জন্মাইনি মিসি, আর আমার বাবা মাও নেই। খুব ছোটবেলায় একজন ব্যবসায়ী আমাকে কিনেছিল। একটু বড় হবার পর লোকটা আমাদের বাজারে বেচে দেয়। টপসির সরলতায় ওফেলিয়া মনে মনে বিচলিত বোধ না করে পারলেন না। তাই আগের চাইতে আরও আন্তরিকভাবে প্রশ্ন করলেন, তুমি সেলাই করতে পারো? না মিসি। আগের মনিবের ওখানে তুমি কি কাজ করতে? জল আনতাম, থালা বাসন ধুতাম, ছুরি চামচ পরিষ্কার করতাম। ঠিক আছে, এখন থেকে তুমি শুধু আমারই ঘরের কাজ করবে। বিছানা করা থেকে শুরু করে ঘর গোছানোর প্রত্যেকটা কাজ টপসি নিপুণ দক্ষতায় শিখে নিল। এখন আর ওসব কিছুই ওফেলিয়াকে দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিতে হয় না।
কিন্তু সেদিন হঠাৎ ওফেলিয়ার নজরে পড়ল টপসির জামার হাতার মধ্যে থেকে উঁকি দিচ্ছে রঙিন ফিতার একটুখানি অংশ। কি ব্যাপার টপসি, তুমি ফিতেটা চুরি করেছ? মিস ওফেলিয়া সত্যি খুব অবাক হলেন। টপসি নিজেই ওই ফিতেটা জামার হাত থেকে টেনে বার করল। মিসি, এই ফিতেটা এখানে কি করে এলো আমি নিজেই বুঝতে পারছি না। তুমি খুব দুষ্টু মেয়ে, মিথ্যা কথা বলো না। এই ফিতেটা তুমি চুরি করেছ। আমি চুরি করিনি মিসি। টপসি, মিথ্যে কথা বলাটা আরও খারাপ। আমি মিথ্যে বলছি না। কিন্তু টপসির চোখ মুখ দেখে ওফেলিয়া স্পষ্ট বুঝতে পারলেন ও মিথ্যে বলছে। তাই ওর কাঁধ ধরে নাড়া দিতে দিতে ওফেলিয়া ধমক দিলেন, ফের মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না। নিজের জেদ বজায় রাখার জন্যে টপসি তখন সমানে মিথ্যে বলে চলেছে, কিন্তু কাঁধ ধরে ঝাঁকুনি দেওয়ার ফলে টপসির অন্য জামার হাতা থেকে দুটো দস্তানা মেঝেতে পড়ে গেল। বাহ, চমৎকার! এরপরে তুমি বলবে ওটা চুরি করনি? দস্তানা দুটো চুরি করার কথা টপসি স্বীকার করল, কিন্তু ফিতে চুরির ব্যাপারটা স্বীকার করতে ও রাজি নয়। এদিকে ওফেলিয়াও এত সহজে ছেড়ে দেবার পাত্রী নন। তাই রীতিমতো দৃঢ়স্বরেই বললেন, এই মুহূর্তে সব স্বীকার না করলে আমি কিন্তু সত্যি অ্যাডলফকে ডেকে চাবুক লাগাতে বলবো। টপসি তখন নিঃসংকোচেই স্বীকার করল ও দুটো ও চুরি করেছে। ঠিক আছে, এবার বলো তো আর কি কি নিয়েছ? আমি শুধু ইভার লাল প্রবালের মালাটা নিয়েছি। ওকে না বলে তুমি কেন নিয়েছ? আমি সত্যি খুব খারাপ মেয়ে মিসি। না না টপসি, তুমি খুব ভালো মেয়ে। নিঃশব্দ পায়ে ইভা কখন ঘরে ঢুকেছিল কেউ টের পায়নি। শেষের কথাগুলো শুনতে পেয়ে সে টপসির হাতটা জড়িয়ে ধরে বলল, শুধু প্রবালের মালাটা কেন, আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দেব, তাহলে আর তোমার কখনো চুরি করার দরকার হবে না। ইভার কথা শুনে টপসির দু চোখে জল এসে গেল, কেননা জীবনে কেউ ওর সঙ্গে এমন মিষ্টি করে কথা বলেনি। টপসির প্রতিভার সত্যি কোনো তুলনা হয় না। শুধু দক্ষতা বা নিপুণতা নয়, আশ্চর্য উল্লেখযোগ্য ওর স্মরণ শক্তি। কয়েকদিনের চেষ্টাতেই ও প্রতিটা অক্ষর শিখে নিয়েছিল এবং নিজে নিজে মোটামুটি বেশ ভালোই পড়তে পারত। কিন্তু সেলাই ফোঁড়ার কাজ ওর আদৌ ভালো লাগত না। ওফেলিয়ার চোখের আড়াল হলেই সুই ভাঙত, নয়তো সুতোয় জট পাকিয়ে রাখত এবং চোখের নিমেষে জানলা দিয়ে ফেলে এমন নিষ্পাপ মুখে চুপচাপ বসে থাকত যেন এই সম্পর্কে ও কিছুই জানে না। হাসিতে, গানে, অভিনয়ে, ভাঁড়ামিতে, হইচই আর গোছানিতে ওর জুড়ি মেলা ভার। সেই ঘটনার পর থেকে আর কখনো চুরি করেনি বটে, কিন্তু প্রায় দেখা যেত বেশ কয়েকদিন ধরে না খুঁজে পাওয়া এক জোড়া মাকড়ি হঠাৎ খুঁজে পাওয়া গেল কারোর জুতার মধ্যে, কিংবা সুন্দর একটা পোশাক দলা মোচড়ানো অবস্থায় বেরোলো বিছানার তলা থেকে। হঠাৎ কেউ হোঁচট খেল গরম জলের পাত্রটার উপর, কিংবা কোথাও কিছু নেই, সুন্দর পোশাক পরা অবস্থাতেই দুম করে আছাড় খেল শুকনো মেঝের ওপর। দুর্ঘটনার কারণ আবিষ্কার করা গেলেও অপরাধীকে কিন্তু কখনো বের করা যেত না। ওফেলিয়া স্পষ্টই বুঝতে পারতেন কাজটা টপসির। কখনো কখনো হতাশ হয়ে তিনি বলতেন, মাঝে মাঝে আমার মনে হয় মেয়েটাকে সত্যিই চাপকানো দরকার। একই ভঙ্গিতে হাসতে হাসতে অগাস্টিন জবাব দিতেন, প্রয়োজন হলে নিশ্চয়ই তা করবে। ওর সম্পর্কে আমি তোমাকে যা খুশি করার অধিকার দিয়েছি অফেলিয়া। তুমি হাসছ বটে, কিন্তু আমি যে কি করে ওকে সামলাবো তা তো বুঝতেই পারছি না। সেটা এই মুহূর্তে অবশ্য বলা খুবই কঠিন, আর তুমি ওকে নিয়ে যা করতে চাও তাতেও আমি বাধা দিতে পারি না। তবে তোমাকে একটা কথা বলতে পারি, ওকে মেরে কোনো লাভ হবে না অফেলিয়া। জীবনে অজস্র মার খেয়েছে, বরং ওকে ওর মতো থাকতে দিলেই কিছুটা হয়তো লাভ হবে। মুখে যাই বলুন না কেন, ওফেলিয়া ভাইয়ের মতামতের খুব একটা দ্বিমত ছিলেন না, তাই সবসময় টপসিকে চোখে চোখে রাখতেন। কিন্তু চোখের আড়াল হলেই টপসি একটা না একটা অঘটন বাঁধিয়ে বসে থাকবে। ওর যখন ইচ্ছে হবে বিছানার চাদরটা এমন সুন্দরভাবে পেতে রাখবে যে তাতে কোথাও কোনো ভাঁজ থাকবে না। ঘরদোরের ধুলো ঝেড়ে
যেখানকার যা কিছু সব নিপুণ হাতে গুছিয়ে রাখবে। আবার যখন ইচ্ছে হলো তো বালিশের ঢাকনা খুলে মাথায় গলিয়ে ঘরময় ভূত সেজে ঘুরে বেড়াবে। নয়তো ওফেলিয়ার রাতের পোশাক থেকে শুরু করে সব কিছু ঘরময় ছড়িয়ে রেখে বারান্দায় কোনো একটা থামের ওপর উঠে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে দোল খেতে খেতে নিজের মনেই গান গাইবে। একবার দেখা গেল মিস ওফেলিয়ার সবচেয়ে দামি কাশ্মীরি শালটাকে পাগড়ির মতো মাথায় দিয়ে টপসি দীর্ঘ সময় আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন দেহভঙ্গিমার মহড়া দিচ্ছে। সেই প্রথম মিস ওফেলিয়া আলমারির চাবিটা ড্রয়ারের মধ্যে রেখে দেবার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং ধৈর্যের প্রায় শেষ সীমায় পৌঁছে জিজ্ঞেস করেছিলেন, আমাকে জিজ্ঞেস না করে তোমার আলমারি খোলাটা কি ঠিক হয়েছে? না মিসি। সত্যি তোমাকে নিয়ে যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে চাবকানো উচিত। অত্যন্ত নির্লিপ্ত স্বরেই টপসি জবাব দিল। আমার পুরনো মনিব আমাকে সবসময় চাবুক মারতেন। চাবুক না খেলে আমি একদম ভালোভাবে কাজ করতে পারি না মিসি। তোমাকে আমি কখনোই চাবুক মারতে চাই না টপসি। আমি জানি একটু মন দিলেই তুমি ভালো কাজ করতে পারবে, কিন্তু চাবুক না খেলে আমি কোনো কাজে মন দিতে পারি না মিসি। টপসির সরল আন্তরিকতায় ওফেলিয়া কিছুতেই ওর উপর রাগ করতে পারেন না, তাই মনে মনে ঠিক করলেন আর কিছু না বলে ওকে ওর মতোই থাকতে দেবেন। গ্রীষ্মের এক গোধূলি বেলা বিরাট বৈঠকখানার সমস্ত দরজা জানলা একেবারে হাট করে খোলা রয়েছে। যদি বাইরের হিমেল হাওয়া ভুল করেও একটু ভেতরে ঢোকে। রাতের খাবার শেষে মিস্টার শেলবি তখন একটা চেয়ারের উপর পা তুলে দিয়ে আয়েশ করে চুরুট টানছেন। মিসেস শেলবি দরজার সামনে নিচু একটা মোড়ায় বসে সেলাই করছেন। এতক্ষণ ধরে যে কথাটা উনি বলি বলি করেও সুযোগের অপেক্ষায় বলতে পারছিলেন না, এবার সেটা বলেই ফেললেন। জানো আর্থার, টম ক্লোকে একটা চিঠি দিয়েছে। তাই নাকি? নিশ্চয়ই ওখানে ওর চিঠি লিখে দেওয়ার মতো কেউ না কেউ আছে। তা কেমন আছে ও? খুব ভদ্র পরিবারের একজন ওকে কিনেছেন। ওর সঙ্গে খুবই ভালো ব্যবহার করছেন, আর টমকে তেমন পরিশ্রমের কাজ কিছুই করতে হয় না। বাহ, শুনে সত্যি খুশি হলাম। আন্তরিকভাবেই শেলবি বললেন, আমার মনে হয় দক্ষিণ দেশটা ওর বেশ ভালোই সয়ে যাবে। পরে হয়তো আর কোনোদিন এখানে ফিরে আসতেই চাইবে না। না না, বরং ঠিক তার উল্টো। ও জানতে চেয়েছে কবে নাগাদ ওকে উদ্ধারের টাকাটা আমরা জোগাড় করতে পারব। শেলবি একটু বিষণ্ণ হয়ে বললেন, টাকাটা জোগাড় করা সত্যি খুব কঠিন। কিন্তু আর্থার, আমার মনে হয় এই ব্যাপারে সত্যিই কিছু একটা করা দরকার। ধরো আমরা যদি সব ঘোড়াগুলো বেচে দিই, কিংবা কোনো একটা খামার বাড়ি। তুমি কি পাগল হয়েছে মিলি? আমি নির্দ্বিধায় স্বীকার করি তুমি কেন্টাকির সবচাইতে বুদ্ধিমতী মহিলা। তবু আমি না বলে পারছি না তুমি ব্যবসার কিছুই বোঝো না। তবু তুমি যদি আমাকে অন্তত একবার বলো, অন্তত সমস্ত ঋণের একটা তালিকা দাও, আমি একবার চেষ্টা করে দেখতে পারি কিভাবে কি করা যায়। না এমিলি, তুমি যতটা ভাবছো ব্যাপারটা আদৌ ততটা সহজ নয়। তা যদি হতো আমি অনেক আগেই চেষ্টা করে দেখতাম। এ ব্যাপারে আলোচনা করার কোনো রকম ইচ্ছা ছিল না বলে কিছুটা বিরক্তির সঙ্গেই তিনি কথাগুলো বললেন। সেই মুহূর্তে মিসেস শেলবি কি বলবেন কিছু বুঝে উঠতে পারলেন না। কোনো ব্যাপারে স্বামীর সঙ্গে তর্ক করা যেমন তার স্বভাব নয়, তেমনি কাউকে প্রতিশ্রুতি দিয়ে রাখতে না পারাটাও তার কাছে বেদনাদায়ক। তাই একসময় গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন, কোনোভাবেই কি টাকাটা সংগ্রহ করা যায় না? বেচারি ক্লো সবসময় খুব মন খারাপ করে থাকে। এর জন্য আমি সত্যি খুব দুঃখিত এমিলি। আমার মনে হয় এভাবে প্রতিজ্ঞা করাটা ঠিক হয়নি। যদিও আমি একেবারে সুনিশ্চিত নই, তবে এখন থেকেই ক্লোকে মন শক্ত করতে বলা উচিত, যাতে টমের আশা ও আর না করে। মিসেস শেলবি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। তুমি কি বলছো আর্থার? কেন এমিলি, এর মধ্যে অন্যায়ের তো কিছু নেই। না না আর্থার, সেটা হয় না।
এসব অসহায় মানুষদের কাছে একবার যে প্রতিজ্ঞা করেছি তা থেকে কোনোদিনই বিচ্যুত হতে পারবো না। টমকে ফিরিয়ে আনার জন্য যদি টাকাটা কোনোভাবেই সংগ্রহ করা সম্ভব না হয়, আমি নিজে গান শিখিয়ে তা সংগ্রহ করব। না না, নিজেকে এভাবে ছোট করার অনুমতি আমি তোমাকে কিছুতেই দিতে পারি না এমিলি। ছোট করা? এবার বিদ্রূপে তীক্ষ্ণ হয়ে উঠল মিসেস শেলবির কণ্ঠস্বর। অসহায় মানুষদের কাছে প্রতিজ্ঞা ভঙ্গ করাটাকে আমি তার চাইতেও বেশি ছোট কাজ বলে মনে করি আর্থার। আমি জানি একবার কোনো কিছু তোমার মাথায় ঢুকলে তাকে বার করার সাধ্য আমার নেই, কিন্তু তবু আশা করব কাজটা করার আগে তুমি নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা একবার ভালো করে ভেবে দেখবে। কফির পেয়ালাগুলো ফিরিয়ে নিতে এসে ক্লো শেলবিদের আলোচনার শেষ অংশটুকু পরিষ্কার শুনতে পেয়েছিল, এবং আলোচনাটা যে তাদেরই সম্পর্কে সেটাও বুঝতে ওর কোনো অসুবিধা হয়নি। তাই কফির সাজ সরঞ্জাম সব গুছিয়ে নেওয়া সত্ত্বেও ক্লো সেই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল না। ওকে দাঁড়াতে দেখে মিসেস শেলবি জিজ্ঞেস করলেন, তুমি কিছু বলবে ক্লো? হ্যাঁ মিসি, আমি বলছিলাম অনেকেই তো তাদের দাসদাসীদের ভাড়া কাটিয়ে পয়সা রোজগার করে, সবাই তো আর তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ায় না। ঠিক বুঝতে না পেরে মিসেস শেলবি জিজ্ঞেস করলেন, তুমি কাকে ভাড়া খাটানোর কথা বলছো ক্লো? আমি কাউকেই ভাড়া খাটানোর কথা বলছি না মিসি, তবে স্যাম বলছিল কি লুইসভিলের একজন খাবারওয়ালা নাকি একটা লোক চেয়েছে যে খুব ভালো কেক আর পেস্ট্রি বানাতে পারে। লোকটা বলেছে সপ্তাহে সপ্তাহে $4 করে দেবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বলছিলাম এতদিন ধরে কাছে থেকে স্যালি তো আমার কাজ প্রায় সবই শিখে নিয়েছে, তাই ওকে আমার জায়গায় দিয়ে আমাকে যদি কিছুদিনের জন্য লুইসভিলে যেতে দেন, তাহলে টাকা সংগ্রহের ব্যাপারে আমি কিছুটা সাহায্য করতে পারি। কিন্তু তোমার ছেলে মেয়েদের কি হবে? ওরা এখন বড় হয়ে গেছে, নিজেরাই থাকতে পারবে। আর তাছাড়া স্যালি বলেছে ছোটটাকে ও দেখাশোনা করবে। কিন্তু লুইসভিল তো এখান থেকে অনেক দূরে। হ্যাঁ, তা দূরে, তবে টম যেখানে আছে সেখান থেকে তো কাছে। কি যেন ভাবতে ভাবতে মিসেস শেলবি বললেন, খুব একটা কাছে নয় ক্লো, তবু তুমি যেতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, মাইনের প্রতিটা পয়সা তোমার স্বামীকে কিনে নেবার জন্য সঞ্চয় করে রাখব। মেঘলা আকাশে মেঘের ফাঁকে সূর্যের এক ফালি আলোর মতোই এতক্ষণ থমথমে হয়ে থাকা ক্লোর মুখটায় অদ্ভুত একটা আভায় ঝিকমিক করে উঠল। অনেক ধন্যবাদ মিসি, দেখবেন আমি একটা পয়সাও বাজে খরচ করব না। আচ্ছা, কয় সপ্তাহে 1 বছর? 52 সপ্তাহে 1 বছর ক্লো। সপ্তাহে $4 হলে বছরে কত হবে? $208। তাহলে আমাকে কতদিন কাজ করতে হবে? এই ধরো 4-5 বছর। তবে অতদিন তোমাকে কাজ করতে হবে না ক্লো, আমিও তার সঙ্গে কিছু কিছু যোগ করব। না না মিসি, আমি চাই না আপনি গান শিখিয়ে অর্থ রোজগার করুন। কর্তা ঠিকই বলেছেন, এতে পরিবারের অসম্মান হবে। ও নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না ক্লো, পরিবারের সম্মানের দিকে আমি নিশ্চয়ই নজর রাখব। তুমি কবে নাগাদ যাবে বলে আশা করছো? আমি নিজে থেকে কিছু ভেবে রাখিনি, তবে স্যাম বলছিল কাল কয়েকটা ঘোড়া নিয়ে ও নদী অবধি যাবে। মিসি যদি অনুমতি দেন, আমি কাল সকালেই স্যামের সঙ্গে যেতে পারি। জিনিসপত্র তেমন কিছুই নেই সঙ্গে নেবার, শুধু যদি একটা ছাড়পত্র লিখে দেন। ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার কর্তার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর নিজে গিয়ে তোমাকে জানিয়ে আসব। একটা একটা করে দিন কাটতে কাটতে আমাদের সবার সঙ্গে টমের জীবনেও প্রায় 2 বছর কেটে গেছে। মাস্টার জর্জ শেলবি তাকে যে চিঠিটা দিয়েছে সেটা পেয়ে তার আর আনন্দ ধরে না। চিঠিতে অনেক খবরই ছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আন্ট ক্লো লুইসভিলের একটি খাবারের দোকানে কেক তৈরির কাজ করছে। উপার্জনের টাকা সযত্নে সঞ্চয় করে রাখছে, যাতে সেই টাকা দিয়ে টমকে আবার কিনে নিতে পারে। সবচেয়ে ছোট শিশুটি এখন সারা বাড়ি দৌড়দৌড়ি করে বেড়ায়।
স্যালি টমের ঘর সংসার আর ছোটদের দেখাশোনা করে। চিঠির পরের অংশে আছে জর্জের পড়াশোনা আর তার সহপাঠীদের কথা। সেই সঙ্গে রয়েছে টম চলে যাওয়ার পর থেকে যে 4টে ঘোড়ার বাচ্চা কেনা হয়েছিল তাদের নাম আর বিস্তারিত বিবরণ। সব শেষে রয়েছে স্বামীর সঙ্গে এলিজার কানাডায় পৌঁছানোর খবর এবং বাবা মা আর বাড়ির অন্যান্যদের সংবাদ। চিঠিখানার দিকে বারবার তাকিয়েও টমের আশা মিটছিল না। এমনকি চিঠিখানাকে নিজের ঘরে বাঁধিয়ে টাঙিয়ে দেয়া যায় কিনা সে সম্বন্ধে ইভার সঙ্গে সলা পরামর্শ করেছে, কিন্তু ফ্রেমে বাঁধালে চিঠির দুটো ঠিক দেখা যাবে না বলে সেটার বাস্তবে হয়ে ওঠেনি। ইতিমধ্যে টম আর ইভার মধ্যে প্রীতির সম্পর্ক খুবই গাঢ় হয়ে উঠেছে। ইভার আশ্চর্য কোমল হৃদয়ের এক প্রান্তে টম কেমন করে তার আসনটাকে একেবারে পাকা করে নিল বলা সত্যিই কঠিন। তবে কথা ঠিক, টম ইভাকে ভালোবাসত, শ্রদ্ধা করত। ওর নিষ্পাপ টলটলে মুখটার দিকে টম ঐশ্বরিক দৃষ্টিতে তাকিয়ে থাকত, আর সেখানে কল্পনায় জীবন্ত হয়ে উঠত শৈশবে যিশুর সুন্দর মুখখানাই। কেন জানি না, টমকেও দেখে ইভাও 7 রঙা রামধনুর মতো একেবারে ঝলমলিয়ে উঠত। সকালে বাজারে গিয়ে সবসময় টমের দৃষ্টি থাকত ফুলের দোকানগুলোর উপর। যদি ইভার জন্য সুন্দর কোনো ফুলের তোড়া চোখে পড়ে যায়, আর পছন্দসই কমলা চোখে পড়লে তা অবশ্যই টমের পকেটে লুকোনো থাকবে, যাতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সে ইভাকে উপহার দিতে পারে। দূর থেকে ইভার উজ্জ্বল সোনালি চুলের ছোট্ট মাথাটা দেখতে পেলেই টম খুশিতে ভরে উঠত। তার চাইতেও ভালো লাগত যখন ইভা কাছে এসে মিষ্টি গলায় জিজ্ঞেস করত, দেখি আঙ্কেল টম, আজকে তুমি আমার জন্য কি এনেছ? তার বিনিময়ে ইভাও টমকে কিছু কম দিত না। আশ্চর্য মিষ্টি সুরেলা গলায় ও টমকে বাইবেল থেকে পড়ে শোনাত। প্রথম প্রথম ও শুধু পড়ত টমকে খুশি করার জন্যে, কিন্তু কিছুদিনের মধ্যে ইভাও এই দুর্লভ গ্রন্থটিকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসে ফেলল। এর প্রতিটা শব্দ ওর শিশু মনে এক গভীর আলোড়ন সৃষ্টি করত। মনে হতো ও যেন একটা কল্পনার রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আর ওর বন্ধু টম, যে প্রায় ওরই মতো সরল, দুজনেই অন্তর দিয়ে বিশ্বাস করে ঈশ্বরের চোখে সবাই সমান, এবং আজ যদি বাস্তবে নাও হয়, ভবিষ্যতে এমন একটা অলৌকিক কিছু ঘটবে যখন সাদা কালো ধনী দরিদ্রের মধ্যে কোথাও কোনো প্রভেদ থাকবে না। আমরা যে সময়ের কথা বলছি, সেন্ট ক্লেয়ার পরিবারের সবাই তখন গ্রীষ্মের ছুটিতে সমুদ্রের ধারে তাদের লেক ভিলায় অস্থায়ীভাবে বসবাস করছেন। ইস্ট ইন্ডিজদের ঢঙে তৈরি করা সেন্ট ক্লেয়ারদের বাংলো বাড়িটা সত্যি খুব সুন্দর। চারদিকে খোলা মাঠ, সামনে অনেকখানি জায়গা জুড়ে ফুলের বাগান, দারুণ সব গাছ আর নানা ধরনের ফুলের ঝোপঝাড়ের মধ্য দিয়ে সরু একফালি পথ এঁকে বেঁকে একেবারে সমুদ্রবেলার কোল পর্যন্ত নেমে গেছে। সূর্যালোকে ঝিকমিক করে ওঠে সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গমালা। কোনো ছবি বেশিক্ষণের জন্যই একরকম থাকে না, ক্ষণে ক্ষণেই তা যেন সুন্দর থেকে আরও সুন্দর হয়ে ওঠে। সূর্য তখন তার পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। রক্তিম আভায় সমুদ্রের জলকে মনে হচ্ছে যেন আর একটা আকাশ। সেই গোলাপি আর সোনালি আভায় সাদা পালতোলা তরণীগুলো অশরীরীর মতো এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে। ইতিমধ্যেই 2-1 তারা উঁকি দিয়ে প্রকম্পিত জলে নিজেদের ছায়া যেন দেখছে। বাগানের এক প্রান্তে লতাবিতানের নিচে শ্যাওলায় ঢাকা পাথরের বেদিটাতে টম আর ইভা বসে রয়েছে। হাঁটুর ওপর বাইবেলখানা খুলে রেখে ইভা এক মনে পড়ে চলেছে। হঠাৎ পড়া থামিয়ে আঙুল দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ইভা বলল, ওই যে আঙ্কেল টম, ওখানে। কে মিস ইভা? ওই যে ওখানে, দেখতে পাচ্ছ না? যেখানে সমুদ্রের জলে রক্তিম আকাশের আভা পড়ে জলজল করছে, তার দিকে নির্দেশ করে ইভা বলল, ওইটাই তো সেই অনল মিশ্রিত স্ফটিকের সমুদ্র। হ্যাঁ, তাই তো। এতক্ষণ বুঝতে না পারার জন্য টম যেন লজ্জা পেল।
তারপর নিজেই গানের মতো সুর করে বলল, আমার যদি উষার মতো পাখা থাকত তাহলে আমি ক্যানানের তীরে উড়ে যেতাম। জ্যোতির্ময় দেবদূতগণ নব জেরুজালেমে আমার নিজের ঘরে আমাকে নিয়ে যেতেন। নব জেরুজালেম কোথায় আঙ্কেল টম? ওই মেঘের রাজ্যে। জানো, মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি ওসব স্পষ্ট দেখতে পাই। আমার মনে হয় আমি শিগগিরই ওখানে চলে যাব। টম কিছুটা অবাক হয়ে ইভার মুখের দিকে তাকায়। কোথায় মিস ইভা? যেখানে সমুদ্র আর আকাশ এক হয়ে মিশে গেছে এবং গাঢ় একটা দীপ্তিতে উজ্জ্বল হয়ে রয়েছে মেঘের চারপাশ, সেইখানে। ইভার কথায় টমের বিশ্বস্ত হৃদয় বেদনায় ভরে উঠল। গত মাস 6 ধরেই সে লক্ষ্য করে আসছে ইভার ছোট্ট হাত দুটো কেমন যেন শীর্ণ হয়ে গেছে, আরও স্বচ্ছ হয়ে গেছে গায়ের রং। এখন বাগানে একটু খেলাধুলো বা ছোটাছুটি করলেই ও একেবারে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে। মিস ওফেলিয়াকে সে প্রায়ই কি যেন একটা কাশির কথা বলতে শুনেছে, যে তা ডাক্তার দেখিয়েও ঠিক সারানো যাচ্ছে না। এখনও মেয়েটার হাত আর গাল গরম হয়ে রয়েছে, মনে হয় যেন জ্বর হয়েছে ওর। হঠাৎ ভেতর থেকে ওফেলিয়ার ডাকে টম আর ইভার কথাবার্তায় বাধা পড়ল। ইভা, শিগগির ভেতরে এসো, আর বাইরে থেকো না, হিম পড়ছে। ইভার টম তাড়াতাড়ি ভেতরে চলে গেল। ধাত্রীবিদ্যায় পারদর্শী মিস ওফেলিয়া ইভার ওই খুকখুকে চাপা কাশি, জ্বরতপ্ত শুকনো চিবুক আর চোখের দীপ্তি দেখে মাঝে মাঝে খুবই শঙ্কিত হয়ে উঠতেন। কিন্তু উনি যখনই ভাইকে কোনো আশঙ্কার কথা জানাতেন, অগাস্টিন হেসেই উড়িয়ে দিতেন। ও কিছু নয় ওফেলিয়া, দেখছো না মেয়েটা বড় হচ্ছে। বাড়ন্ত সময় মেয়েদের শরীর অমন ভেঙেই থাকে। আর কাশিটা হয়তো একটু ঠান্ডা লেগেছে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। একটুতে মেয়েটা কিরকম ক্লান্ত হয়ে পড়ে সেটা লক্ষ্য করনি? সারাদিন অত ছোটাছুটি করলে সবাই ক্লান্ত হয়ে পড়বে। মুখে যাই বলুন না কেন, অগাস্টিন নিজে কিন্তু মনে মনে মেয়েটার জন্য উদ্বিগ্ন না হয়ে পারতেন না। তাই তিনি আগের চাইতে আরও খুঁটিয়ে খুঁটিয়ে ইভাকে লক্ষ্য করতেন এবং প্রায় নিজের মনে বলতেন, কই, আমি তো তেমন কিছু খারাপ দেখতে পাচ্ছি না। পক্ষান্তরে বরং মাঝে মাঝে ইভার কথা শুনে তিনি অবাক হয়ে যেতেন। শিশুর যা কিছু সরল মাধুর্য, তা সত্ত্বেও ইভা কখনো কখনো পরিণত মানুষের মতো এমন সব গভীর আর অদ্ভুত কথা বলতো যা তাকে বিস্ময় একেবারে স্তম্ভিত করে দিত, আবার তাকে বিপুল আনন্দে ভরিয়েও তুলত। তেমনি কোনো এক মুহূর্তে অগাস্টিন মেয়েকে বুকের মধ্যে আঁকড়ে ধরতেন। সবসময় ইভাকে তিনি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করতেন এবং সেই জন্যই মেয়েকে নিয়ে ঘোড়ায় চড়ে প্রায় বাইরে বেড়াতে যেতেন। অপরের প্রতি ভালোবাসা আর করুণায় ইভার সমস্ত অন্তর যেন পরিপূর্ণ থাকত। বালিকা হলেও ওর পরিণত মনে গভীর চিন্তা পরিবারের সবাইকেই গভীরভাবে আকর্ষণ করত। অথচ ওর শিশুসুলভ চপলতার কোনো অভাব ছিল না। এখনও ও টপসি ও অন্যান্য নিগ্র শিশুদের সঙ্গে খেলতে বা ছোটাছুটি করতে ভালোবাসে, তবে আজকাল যেন খেলার চাইতে দর্শক হিসেবে উপস্থিত থাকতেই বেশি আনন্দ পায়। প্রথম খানিকক্ষণ বসে বসে ওদের খেলা দেখবে, উৎসাহ দেবে, টপসির যত রকম পুরনো চালাকিতে হাসবে। তারপরেই একটু একটু করে ওর মুখের উপর নেমে আসবে ক্লান্তির একটা গাঢ় ছায়া। চোখ দুটো ঝাপসা হয়ে যাবে, মনটা হারিয়ে যাবে অনেক দূরে। আচ্ছা মামনি, ইভা একদিন ওর মাকে জিজ্ঞেস করল, তুমি আমাদের দাসদাসীদের লেখাপড়া শেখাও না কেন? এটা আবার কি ধরনের প্রশ্ন? কেউই তা করে না। কেন করে না? ওদের লেখাপড়া শেখার কোনো দরকারই নেই। কিন্তু প্রত্যেকেরই তো লেখাপড়া শেখার দরকার মা, অন্তত বাইবেলটা তো পড়তে পারবে। পড়তে পারলেই বা ওদের লাভ কি? মিস ওফেলিয়া তো টপসিকে লেখাপড়া শিখিয়েছেন, ইচ্ছে করলেও নিজে নিজে বাইবেল পড়তে পারে। কিন্তু কি লাভ হয়েছে শুনি? আমার তো মনে হয় আমি যত ছেলেপুলে দেখেছি টপসি তাদের মধ্যে সবচাইতে। না না মা,
টপসি এখন খুব ভালো হয়ে গেছে। আমি যখন সবাইকে বাইবেল পড়ে শোনাই ও খুব মন দিয়ে শোনে। ও হ্যাঁ, ভালো কথা ইভা, কয়েকদিন ধরেই বলবো বলবো ভাবছি। ড্রয়ারের মধ্যে গয়নাগুলো গুছাতে গুছাতেই মেরি বলল, চাকর বাকরদের বাইবেল পড়ে শোনানো ছাড়াও তোমার আরও অনেক কাজ আছে। তাছাড়া ও কাজটা যে খুব ভালো এমন কিছু নয়। তোমার বয়সী মেয়েরা ও কাজ কখনো করে না। একটা কথা তোমার মনে রাখা দরকার, তুমি এখন বড় হচ্ছ। ভালো ভালো পোশাক গয়না পরে তোমাকে সমাজের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে হবে। এই দেখো, তুমি যখন বড় হবে এই গয়নাগুলো আমি তোমাকে উপহার দেব। এই গয়নাগুলো পরেই আমি আমার জীবনের প্রথম বল নাচের আসরে গিয়েছিলাম। এখনো স্পষ্ট মনে আছে, সবাই আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। গয়নার বাক্সটা নিয়ে তার মধ্য থেকে একছড়া হীরের হার বার করে ইভা স্থির দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল। কিন্তু স্পষ্টই বোঝা গেল ওর মন তখন রয়েছে অন্যদিকে। মেরি জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত গম্ভীর হয়ে গেলে? এগুলার কি অনেক দাম মামুনি? নিশ্চয়ই। এগুলো যখন আমার, আশা করি এ দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো। কেন, তুমি কি করতে চাও? এগুলো বিক্রি করে আমি ফ্রি স্টেটে একটু জায়গা কিনব। তারপর আমাদের যত দাসদাসী আছে তাদের সেখানে নিয়ে গিয়ে কয়েকজন শিক্ষককে দিয়ে লেখাপড়া শেখাবো। মেয়ের কথা শুনে মেরি হেসে ফেলল। শিক্ষকরা ওদের লেখাপড়া শেখাবে আর তুমি নিজে হাতে ওদের শেখাবে পিয়ানো বাজাতে আর মখমলের পর্দায় ছবি আঁকতে। আমি সবার আগে যেটা ওদের শেখাতে চাই, ওরা যেন নিজে নিজেই বাইবেল পড়তে পারে। ইভা এমনভাবে কথাগুলো বলল যেন এর সবই তার পূর্ব পরিকল্পিত এবং ওর কণ্ঠস্বরে কোথাও কোনো জড়তা বা দ্বিধা নেই। এটা ওদের বাঁচার জন্যই বিশেষ প্রয়োজন মা। তারপর যেটা শেখাতে চাই সেটা হলো নিজেরা যাতে নিজেদের চিঠি লিখতে পারে। এগুলো না পারার জন্য ওরা সত্যি খুব কষ্ট পায় মামুনি। চুপ করো, তুমি অনেক ছোট এখন, এইসব জিনিস বোঝার সময় হয়নি। তাছাড়া তোমার এসব কথা শুনলে আমার মাথা ধরে যায়। কারো কথা মন মতো না হলেই বরাবরই মেরির মাথা ধরে যেত। ইভা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল বটে, কিন্তু সেদিন থেকেই ও মনে মনে স্থির করল মামিকে দিয়েই প্রথম শুরু করবে। এই সময় অগাস্টিন সেন্ট ক্লেয়ারের ভাই অ্যালফ্রেড সেন্ট ক্লেয়ার তার বড় ছেলে হেনরিককে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে এলেন। পরিণত বয়সের এই যমজ দুই ভাইকে একসঙ্গে দেখার মতো সুন্দর দৃশ্য খুব বেশি হয় না। আকৃতিগত একটা দিক ছাড়া দুজনেই সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। তবু দুজনের অন্তরঙ্গ বন্ধুত্বের মধ্যে কোথায় যেন একটা রহস্যময় বন্ধন রয়ে গেছে। দুজনে গল্প করতে করতে বাগানের মধ্যে মন্থর পায়ে ঘুরে বেড়াতেন। অগাস্টিনের চোখ নীল, সোনালি চুল, আশ্চর্য উজ্জ্বল মসৃণ গায়ের রং, অনিন্দ সুন্দর দেহ, আর অ্যালফ্রেডের চোখ কালো, গায়ের রং কিছুটা চাপা, পেটা লোহার মতো একেবারে টান টান পেশি। একজনকে দেখতে গ্রিক, অন্যজনকে ঠিক রোমানদের মতো। একজন অন্যজনকে প্রায় সারাক্ষণই তার মতামত ও অভ্যাসের জন্য অভিযুক্ত করছেন, বিতর্কের ঝড় তুলছেন, কিন্তু কেউ কারোর হাত ছেড়ে দিচ্ছেন না। যেন চুম্বকের দুপ্রান্তের এক আকর্ষণীয় শক্তি অলক্ষ্যে দুজনের মধ্যেই সমানভাবে কাজ করে চলেছে। অ্যালফ্রেডের বড় ছেলে হেনরিক দেখতে আর স্বভাবে ঠিক বাপেরই মতো। দুরন্ত একটা ঘোড়ার মতো অসম্ভব ছটফটে, আশ্চর্য সজীব। আলাপের মুহূর্তেই কাজিন ইভাঞ্জেলিনকে তার খুব ভালো লেগে গেল। সেদিন দুজনে একসঙ্গে ঘোড়ায় চড়ে বেড়াতে যাবার কথা। ইভার খুব প্রিয় ছোট্ট একটা টাট্টু ছিল। টাট্টুটা একেবারে বরফের মতো ধবধবে সাদা, আর স্বভাবটা ওর মনিবের মতোই শান্ত নম্র। ইভার জন্য টম টাট্টুটাকে পেছনের বারান্দায় নিয়ে এলো, আর হেনরিকের ঘোড়াটাকে নিয়ে এলো 13 বছরের ডোডো নামে একজন মুলাটো চাকর। হেনরিকের আরবি ঘোড়াটা কুচকুচে কালো আর অসম্ভব তেজি। অল্প কিছুদিন আগেই অজস্র অর্থ ব্যয় করে ঘোড়াটাকে বিদেশ থেকে আনা হয়েছিল। হেনরিক এগিয়ে এসে ডোডোর হাত থেকে ঘোড়ার লাগামটা নেয়ার সময় হঠাৎ নজর পড়ায়
তার ভ্রু দুটো কুঁচকে উঠল। তারপর ডোডোর দিকে তাকিয়ে রীতিমতো তিরিক্ষে মেজাজে ধমকে উঠল। এটা কি, আজ সকালে আমার ঘোড়াটাকে পরিষ্কার করিসনি কেন? ডোডো নম্রভাবেই বলল, করেছিলাম স্যার, মাটিতে গড়াগড়ি দিয়ে ও আবার নিজেই ধুলো মেখেছে। চুপ কর, জানোয়ার কোথাকার! চাবুক কুঁচিয়ে হেনরিক গর্জে উঠল, তোর এত বড় সাহস যে আমার মুখের উপর জবাব দিচ্ছিস? ডোডো দেখতে বেশ ভালোই, বড় বড় উজ্জ্বল দুটো চোখ, এক মাথা উড়ানো কালো চুল, লম্বায় হেনরিকেরই সমান। চোখের দীপ্তি আর চিবুকে দ্রুত ঝলকে ওটা রঙের আভাস দেখলে স্পষ্ট বোঝা যায় তার শরীরেও শ্বেতাঙ্গের রক্ত বইছে। আপ্রাণ চেষ্টা করে ডোডো শুধু এইটুকুই বলতে পারল, স্যার। ডোডোর কথা শেষ হবার আগেই হেনরিক চাবুক দিয়ে তার মুখে সপাং সপাং করে আঘাত করল। তারপর এক হাত শক্ত করে চেপে ধরে তাকে নতজানু হয়ে বসতে বাধ্য করল এবং হাঁপিয়ে না ওঠা পর্যন্ত তাকে সমানে চাপকে গেল। নির্লজ্জ বেহায়া কুকুর, এইবার তুই শিখবি মনিবের মুখে মুখে কিভাবে জবাব না দিতে হয়। যা, ঘোড়াটা নিয়ে গিয়ে শিগগির পরিষ্কার করে নিয়ে আয়। নত মুখে ডোডো ঘোড়াটা নিয়ে চলে গেল। টম বলল, স্যার, আমার মনে হয় ও বলতে চেয়েছিল ঘোড়াটাকে যখন আস্তাবল থেকে নিয়ে আসছিল তখনই ঘোড়াটা মাটিতে গড়াগড়ি দিয়েছে। ঘোড়াটা খুবই তেজি স্যার, মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলেই ধুলো লেগেছে। ডোডোকে আমি নিজের চোখে পরিষ্কার করতে দেখেছিলাম। তুমি চুপ করো, তোমাকে যখন কিছু জিজ্ঞেস করব তখনই শুধু কথা বলবে। কথাটা বলে হেনরিক পায়ে পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল, যেখানে ইভা রানীর মতো ঘোড়ায় চড়ার পোশাকে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। হেনরিক ইভার কাছে গিয়ে বলল, আমি খুব দুঃখিত ইভাঞ্জেলিন, ওই নির্বোধটার জন্যেই মিছিমিছি দেরি হয়ে গেল। ঘোড়া নিয়ে ফিরে না আসা পর্যন্ত এসো, বরং আমরা দুজনই পাথরটার উপর গিয়ে বসি। কি ব্যাপার, তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? নত চোখে ইভা বলল, তুমি কেমন করে ডোডোর উপর এতটা নিষ্ঠুর হতে পারলে? আমি কিছুতেই বুঝতে পারছি না হেনরিক। নিষ্ঠুর? এ তুমি কি বলছো ইভাঞ্জেলিন? ডোডোকে তুমি চেনো না? এমন কুঁড়ে আর মিথ্যেবাদী যোকে শায়েস্তা না করলে ও মুখে মুখে সমানে তর্ক করে যাবে। আমার বাবাও ঠিক অমনিভাবে ওদের শায়েস্তা করেন। কিন্তু আঙ্কেল টম তো বলল ওর কোনো দোষ ছিল না। আমি জানি আঙ্কেল টম কখনো মিথ্যা বলে না। হ্যাঁ, ওই বড় নিগ্রোটা অসাধারণ, কিন্তু ডোডো চলতে ফিরতে মিথ্যা বলে। ও কিন্তু কোনো অন্যায় করেনি। সত্যি ইভাঞ্জেলিন, ডোডোকে এত পছন্দ করে দেখে আমার নিজেরই হিংসে হচ্ছে। না হেনরিক, ডোডোকে তুমি সত্যি সত্যি শুধু শুধু মারলে কেন? ওটুকু তোর কিচ্ছু হয় না, দেখবি একটু পরেও ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না, তোমার সামনে ওকে আর আমি মারব না। এই সান্ত্বনাতে ইভা আদৌ খুশি হতে পারল না, অথচ এটাও ওর অজানা নয় যে অল্প কয়েকদিনের জন্য বেড়াতে আসা হেনরিককে ওর মনোভাব বোঝাতে যাওয়া অর্থহীন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোর লেখা আঙ্কেল টমস কেবিন। আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।